মু যখন তাকে দেখতে পায় তখন সে তার সাইড দিয়ে যাচ্ছিল। তখন মেয়েটি তাকে ডাক দেয় আর বলে, "দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি ওই মেয়েটি না যাকে বক্সিং ক্লাবে আমি দেখেছিলাম?" তখন সে বলে, "হ্যাঁ, তুমি কি স্নেকি গার্ল?" তখন সে বলে, "আরে না, তুমি আমার পিছনে ড্রাগনের ট্যাটু দেখে আমাকে স্নেকি গার্ল মনে করছো, তাই না? আচ্ছা, আমার নাম হচ্ছে ওয়াংজিং। তাছাড়াও তুমি অনেক কিউট। তুমি এখানে কি করছো?" তখন সে বলে, "আমি এখানে কি করব? আমি তো এখানেই থাকি।" তখন সে বলে, "তুমি এখানে থাকো মানে?" তারপর সে জিয়ানকে দেখে বলে যে, "তুমি আমার চলে যাওয়ার পর একটি মেয়ে নিয়ে এসেছো, এটা আমি ভাবতেও পারিনি। এত সহজে তুমি মেয়ে পরিবর্তন করতে পারো?" তখন সে বলে, "এসব তোমার ভুল ধারণা।" তখন সে বলে, "আচ্ছা বাদ দাও, মেয়েটি অনেক কিউট।" তারপর আমাদের সানলিকে দেখানো হয় যে কিনা মোয়ের জন্য অনেক মজাদার চিকেন স্যুপ তৈরি করে নিয়ে এসেছিল। সবাই এসব দেখে অবাক হয়ে যায় আর বলে যে, "তুমি সত্যি কি মুয়ের জন্য বানিয়েছো?" তখন সে বলে, "হ্যাঁ মু, তুমি খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখো তো কেমন হয়েছে।" সবাই সবার মতো খাবার খাচ্ছিল। তখন সে খাবার টেস্ট করে বলে, "খাবার অনেক ভালো হয়েছে। আর তাছাড়া যেহেতু তুমি আমার জন্য বানিয়েছো, ভালোই হবে।" জিনের যে অন্য একটি বন্ধু ছিল সে তো ঠিকঠাকভাবেই খাচ্ছিল। সে সবকিছু নিয়েই খাচ্ছিল। এদিকে আমরা স্নেকি গার্লকে দেখতে পাই। একে আমি স্নেকি গার্ল বলবো কারণ এর নামটা আমার মনে থাকছে না। সে প্রত্যেকটি খাবারই এনজয় করছিল। কেন জানি না তার জিনের প্রতি কিছুটা রাগ হচ্ছিল। যেহেতু মো ঠিকঠাকভাবে খাবার খেতে পারছিল না বা সে সব খাবার গুছিয়ে খেতে পারে না, যার কারণে সে তার খাবারগুলো সুন্দর করে প্রিপেয়ার করে দেয়। আর তাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং দেখে স্নেকি গার্ল অনেক জেলাস ফিল করে। আর সে শুধু তাদের দুইজনের দিকেই তাকায় আর মনে মনে ভাবে তাদের মধ্যে তার একটি ঝামেলা তৈরি করতে হবে। সে তখন জিনকে বলে, "দাও আমি তোমার হাতগুলো পরিষ্কার করে দেই। তোমার কাটতে অনেক কষ্ট হবে, আমি কেটে নিব।" তখন সে বলে, "না থাক, আমার কাটতে কষ্ট হচ্ছে না, আমি কেটে দেই।" তারপর সে নাইফটি নিয়ে টেবিলে রাখে আর মাংসের পিসগুলো সে দিয়ে দেয় মুখে আর বলে, "এই নাও, খেয়ে নাও। আমি জানি তুমি ঠিকঠাকভাবে সবকিছু গুছিয়ে কাটতে পারো না, যার কারণে তোমাকে গুছিয়ে দিলাম।" আর তাদের এই আচরণগুলো দেখে স্নেকি গাল ফুলছিল, এটা তো আমি আগেই বলেছি। তারপর এখান থেকে উঠে চলে যায়। তারপর ভিতরে চলে আসে আর তার মতো লেখাপড়া শুরু করে দেয়। তখন সানলি এসে তাকে বলে, "কি তুমি বাসায় যাবে না? আর তুমি চিন্তা করো না, এদের মধ্যে কখনোই রিলেশন হওয়া সম্ভব নয়। কারণ এরা একে অপরকে পছন্দ করে না, একে অপরের শত্রু। আচ্ছা তুমি তোমার লেখাপড়াগুলো শেষ করে নাও, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব।" সে বলে, "বাসায় এসি নেই।" তখন সে বলে, "আচ্ছা থাকো তুমি এখানেই, আমি চলে যাচ্ছি।" তারপর আমরা তাদের দুইজনকে বাহিরে দেখতে পাই। তারা কোনো বিষয় নিয়ে কথা বলছিল। এখানে তারা আর কি কথা বলবে? যেহেতু তাদের বিজনেস ছিল, দুইজনই গ্যারেজ বা গাড়ির মালিক ছিল, তাই তারা এইসব নিয়েই কথা বলছিল। কিন্তু এখানে সে বলে, "আমি এতদিন যাবৎ তোমার পিছনে পড়ে আছি, কিন্তু কখনো তুমি আমাকে পাত্তা দেওনি জিন।" তখন জিন বলে, "দেখো, এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি কখনোই রিলেশনে জড়াবো না। এইটা তুমি খুব ভালো করেই জানো। আমি অন্য কাউকে পছন্দ করি।" আর যেহেতু সে সবকিছু শুনছিল, তখন জিন আগে তাকে জিজ্ঞাসা করে যে, "এখানে কি করছো?" তখন সে বলে, "আমি গাড়ি পরিষ্কার করছিলাম, আর কিছুই না।" জিন বলে, "তুমি বাসায় যাওনি?" সে বলে, "না, আমি বাসায় কিভাবে যেতে পারি? বাসায় এসি নষ্ট। এখানে থাকা সম্ভব নয়। তাই আমি আজ এখানেই থাকবো।" তখন সে বলে, "আচ্ছা, তুমি এখানে থাকতে পারো।" তখন তার মনে মনে আসে, আচ্ছা এই স্নেকি গার্লকে যদি সে পছন্দ করত, তাহলে অবশ্যই এখানে থাকতে বলতো। যেহেতু সে তাকে থাকতে বলেনি, তার মানে হয়তো সে তাকে একদমই পছন্দ করে না। তখন জিন বলে, "এখানে অনেক ময়লা থাকতে পারে, পাও সরিয়ে রাখো।" তখন সে তার পাগুলো সরিয়ে রাখে আর বলে যে, "তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। তুমি কার জন্য কাজ করো, এটা কি আমি জানতে পারি?" তখন সে বলে, "এইসব বিষয়ে আমি তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না। আর শুনো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আর কাল আমি সানলাইটকে দিয়ে এসি ঠিক করিয়ে দিব। এরপর থেকে তুমি বাবার বাসায় শুবে।" তখন সে বলে, "আচ্ছা আমি বাবার বাসায় থাকবো, সমস্যা নেই। এখন আমার পড়তে হবে। আমাকে পড়ার জন্য সময় দাও।" এই কথা বলে সে রুমে চলে যায়। সিন এখানেই কাট করে আমাদের পরদিন সকালে দেখানো হয়। সকালবেলায় জিন চলে যায় তাকে ডাকার জন্য। সে বারবার তাকে ডাকতে শুরু করে, কিন্তু ঘুম থেকে ওঠে না। সে বলে, "আমাকে রেস্ট করতে দাও, তুমি এখান থেকে চলে যাও।"
তখন সে বাহিরে চলে আসে। কিছুক্ষণ পর বাহিরে এসে বলে, "আমার অনেক দেরি হয়ে যাচ্ছে।" আর সে বাইকের দিকে তাকায়। বলে যে, "আমি কিভাবে যাব? আমি তো থাইল্যান্ডের কোনো রাস্তাঘাটই চিনি না।" তখন সে বলে, "তুমি ৮ নাম্বার বাসে উঠে পড়বে।" তখন সে বলে, "আমি যেহেতু ভাষা বুঝি না, তাহলে কিভাবে বুঝবো যে কোন বিল্ডিংয়ে আমাকে যেতে হবে? আর তাছাড়াও কোন জায়গায় থামতে হবে?" তখন জিন বলে, "তুমি ৮ নাম্বার বাসে উঠবে আর ৩ নাম্বার স্টেশনে থেমে যাবে। তারপরই তোমার স্কুল চলে আসবে।" সে বলে, "আমি তো সময়ে খাবার করতে পারবো না। কিভাবে পৌঁছাবো?" তারপর সে বলে, "আচ্ছা আমি তোমাকে পৌঁছে দিব।" সে তার কাছে তার হেলমেট নিয়ে দেয়। আর জ্যাকেট দিয়ে বলে, "জ্যাকেটটি পরে নাও, তারপর হেলমেট লাগিয়ে আমাকে স্কুল পর্যন্ত দিয়ে আসো।" তারপর সে তাকে হেলমেটটি পরিয়ে দিতে বলে। বলে, "আসলে আমি হেলমেট পরতে পারি না। আমাকে কি একটু পরিয়ে দেওয়া যাবে?" তখন জিন তাকে হেলমেটটি পরিয়ে দিতে সাহায্য করে। এখানে একটি মিউজিক শুরু হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকায় আর সে বাইকে উঠে বসে। বাইকে করে স্কুলের সামনে চলে যায়। স্কুলের সামনে যাওয়ার পর সে হেলমেটটি খুলতে পারছিল না। জিন বলে, "এদিকে আসো, আমি খুলে দিচ্ছি।" সে হেলমেটটি খুলে দিচ্ছিল আর হেলমেটের উপর অনেক চুল আটকে আছে। তখন সে বলে, "এই নাও তোমার ব্যাগ আর চলে যাও।" তারপর সে তার চুলগুলো দেখায়। চুল দেখে সে অবাক হয়ে যায়। কারণ চুল কম, কাকের বাসা বেশি মনে হচ্ছিল। তারপর জিন তাকে খাবার দিয়ে দেয়। তখন সে তাকে একটি কার্ড দিয়ে বলে, "আমাদের স্কুলে একটি প্রোগ্রাম রয়েছে যেখানে প্যারেন্টসদের যেতে হবে। তুমি আসবে, কারণ আমার তো কোনো গার্ডিয়ান নেই।" তারপর আমাদের লিনকে দেখানো হয় যে কিনা গ্যারেজের সামনে আসে। আর একটি লোককে জিজ্ঞাসা করে, "আচ্ছা এই গ্যারেজের ওনার কোথায়?" তখন সে বলে, "উনি বাহিরে আছেন।" তারপর সে ওই রেস্টুরেন্টের সামনে চলে যায়, যেটা মুয়ের বাবার ছিল। মুয়ের মা তাকে দেখে বুঝতে পারে সে হয়তো অনেক বড় লোক। তাই তাকে জিজ্ঞাসা করে কি খাবে। তখন সে বলে, "এখানে সবচেয়ে ভালো যা পাওয়া যায় তা নিয়ে আসেন।" তারপর সে তার হাজবেন্ডকে এসে বলে যে, "এক কাজ করো, ভালো কিছু বানিয়ে দাও। আমার মনে হয় কাস্টমারটি অনেক ভালো, আমাদের অনেক টাকা ইনকাম হবে।" খাবারটা সে তার সামনে রাখে। তখনই এখানে জিন চলে আসে। জিন আর তার দেখা হয়, একে অপরের দিকে তাকায়। কিন্তু তারা কেউ কারোর সাথে কথা বলে না। তখন তার ওই দিনের রাতের কথা মনে পড়ে যায়। তাকে বলেছিল, "আপনার ফেস দেখে আমার ভাইয়ের ফেস মনে হয়ে যায়।" তখন সে মনে মনে ভাবে হয়তো সে জিনের কথাই বলেছে। জিনকে আমরা তার গ্যারেজে বসা দেখতে পাই। কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে তার স্কুল ড্রেসটি নিয়ে আসে। তার মা তাকে স্কুল ড্রেস আনতে দেখে জিজ্ঞাসা করে, "তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ? আজ পর্যন্ত তো কাউকে ট্রুথে পর্যন্ত দেওনি।" তখন সে বলে, "কাল থেকে তো মোয়ের স্কুল শুরু হবে, তাই তাকে দিয়ে দিব ভাবছি।" তখন মা বলে, "আচ্ছা এটা আমি ধুয়ে দিব।" তখন সে বলে, "না আমি ওয়াশ করতে পারবো, আপনার কষ্ট করতে হবে না।" একথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা মুখে দেখতে পাই যে কিনা গ্যারেজে চলে আসে। তার মন আজ অনেক খারাপ ছিল। সে আসলে জিয়ানের গার্লফ্রেন্ড নিয়েই ভাবছিল। তারপর সে জিয়ানের কাছে আসে আর বলে, "আমার চাবির প্রয়োজন। আমাকে চাবিটা দিয়ে দাও, আমি বাসায় যেতে চাই।" তখন সে বলে, "আচ্ছা আমি চাবি দিয়ে দিচ্ছি।" সে গ্লাভস খুলতেই যাবে, তখন সে বলে, "তাক খুলতে হবে না। আমি দিয়ে নিচ্ছি চাবি।" তারপর সে চাবিটা খোঁজার অনেক চেষ্টা করে। কিন্তু সে চাবি খুঁজছিল না, খুঁজছিল অন্য কিছু। তখন জিন বলে যে, "কি খুঁজছো? এত সময় লাগে কি চাবি খুঁজতে?" তখন সে বলে, "না থাক, চাবির প্রয়োজন নেই।" একথা বলে সে ভিতরে চলে যায়। তখনই আমরা এখানে সানলিকে আসতে দেখি। জিন বলে, "মেয়েটি আসলে কিছু অদ্ভুত আচরণ করছে।" সানলি জিজ্ঞাসা করে, "কি হয়েছে?" তখন সে বলে, "অনেকক্ষণ ধরে আমার পকেটেও কি জানি খুঁজছিল।" তখন সে বলে, আচ্ছা আমি আসছি।" কারণ সে তো খুব ভালো করেই জানতো সে কি করছিল। সিন চলে আসে পরদিন সকালে। বসে খাবার খাচ্ছিল। তখন জিন আসে তার কাছে একটি প্যাকেট নিয়ে। প্যাকেটটি খোলার পর সে দেখতে পায় এখানে তো স্কুল ড্রেস রয়েছে। সে বলে, "এটা তুমি কোথায় পেলে?" তখন জিন বলে, "এটা আমার স্কুল ড্রেস।" তখন সবাই বলে, "এটাতে তো তুমি কাউকে হাত লাগাতে দাও না। তাহলে মুখে কিভাবে দিয়ে দিলে?" তখন সে বলে, "আমি আমার বোনকে দিয়েছি। এতে কি তোমার প্রবলেম?" তখন আমরা দেখতে পাই তার ভাইয়ের মুখ ঠিকঠাকভাবে পরিষ্কার করে দিচ্ছিল। কিন্তু জিন কেন জানি না এইসবে আনইজি ফিল করে। যখন স্কুলে যায় তখন তার বান্ধবী জিজ্ঞাসা করে, "আচ্ছা তুমি এই স্কুল ড্রেস কোথায় পেলে?" তখন সে বলে, "ভাইয়া আমাকে দিয়েছে।" তখন সে বলে, "তোমার ভাইয়া টপার ছিল। এই যে দেখো ব্যাচ, ব্যাচে গোল্ডেন কালার রয়েছে, তার মানে তোমার ভাইয়া স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল।" সে বলে, "হ্যাঁ আমি শুনেছি, তুমি আবারও বলেছিলে।" তখন সে বলে, "হ্যাঁ আমিও টিচারের মুখ থেকে শুনেছি।" বাসায় ফিরে সে কিছু ম্যাথ সলিউশন করার জন্য জিনকে ডাকে। জিন সবকিছু খুব ভালোভাবেই সলিউশন করে দেয়। তখন সে বলে, "আচ্ছা ভাইয়া তুমি পড়ালেখা কেন ছেড়ে দিলে? মাধ্যমিক শেষ করার পর তুমি তো কলেজে ভর্তি হলেও পারতে। তাহলে তুমি কেন লেখাপড়া মাঝপথেই ছেড়ে দিলে?"
কিন্তু এখানে কোনো কিছুরই রেসপন্স করে না জিন। বলে, তোমার ম্যাথ সলিউশন করা হয়েছে, তুমি এখন দেখে নাও। আর যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে পরে বলে দিও। তখনই এখানে সানলি চলে আসে তার জন্য চকলেট আইসক্রিম নিয়ে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কিভাবে জানলে আমার চকলেট আইসক্রিম পছন্দ? সানলি বলে, আর কি, জিন বলেছে। তারপর সে তার দোকানে তাকে নিয়ে যায়। এখানে অনেকগুলো পেট ছিল। সে দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা সবগুলোই কি তোমার? তখন সে বলে, হ্যাঁ, এখানে আমি সবগুলোকে লালন পালন করি। আর কেউ যদি কিনতে আসে তাহলে তাদের কাছে বিক্রি করে দেই। তখন সে আলাদা একটি কুকুরকে দেখে জিজ্ঞাসা করে, এটা কি? তখন সে বলে, এটা অনেক দুর্বল। জন্মের পর থেকে তার মা তাকে সবসময় আলাদা করে রেখেছে, কারণ সে অনেক দুর্বল। সবাই মনে করেছিল হয়তো সে মারা যাবে, কিন্তু তাকে আমি স্পেশালভাবে ট্রিটমেন্ট করি। এখন সে মোটামুটি ভালোই আছে। এদিকে সবার সাথে মিলেই খেলছিল মু। মুয়ের এই পেটটি অনেক বেশি ভালো লাগে, তাই তার সাথেই সে অনেক সময় কাটায়। তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সে একটি ডগ বাসায় নিয়ে এসেছিল। তার মা বলে, তোদেরই থাকার জায়গা নেই, আবার তোরা কুকুর নিয়ে এসেছিস। তোরা এটা বাইরে রেখে আয়। তারপর তারা দুইজন মিলে বাহিরে কুকুরটিকে রাখতে যায়। অনেকগুলো কার্টুন দিয়ে তারা একটি ঘর তৈরি করে এই কুকুরের জন্য। প্রতিদিন তারা কুকুরটিকে দেখতে আসতো, কিন্তু হুট করে একদিন যখন সে আসে তখন সে আর কুকুরকে খুঁজে পায় না। এরপর থেকে সে কুকুরটিকে অনেক খোঁজে। তখন সানডে বলে, এক কাজ করো, তুমি এই কুকুরটিকে তোমার কাছে চাইলেই রেখে দিতে পারো। তখন সে বলে, আমি কোথায় রাখবো, আমার কাছে তো নিজের জায়গায় নেই। তখন সানডি বলে, তুমি এক কাজ করতে পারো, তুমি জিনের সাথে কথা বলে দেখতে পারো। তুমি বললে সে কুকুর রাখার অনুমতি দিতে পারে। সে চলে এসেছে, আচ্ছা তুমি এখন চলে যাও। তার সাথে কথা বলে দেখো, সে যদি রাজি হয় তাহলে তুমি এসে নিয়ে যেও। তারপর সে জিনের সাথে চলে যায়। জিন তখন বাজারে অনেকগুলো সবজি কেনার জন্য এসেছিল। তখন সে তাকে বলে, পিছে পিছে না ঘুরে কি বলতে চাও বলে ফেলো। তখন মো বলে যে, আমার একটি কুকুর অনেক বেশি ভালো লেগেছিল। ওই কুকুরটিকে জন্মের পর তার মা ছেড়ে চলে গিয়েছে। আর আজ পর্যন্ত তাকে কেউ নেয়ওনি। সে অনেক দুর্বল কুকুর। তাকে আমি আমার কাছে রাখতে চাই। তখন সে বলে, তোমাকে এই ঘটনাগুলো কে বলেছে? তখন মো বলে, আর কে বলবে, সানলি বলেছে। তখন জিন বলে, সানলি ঘটনা বানায়, তুমি কি এটা জানো? সে কাহিনী বানায় তার কুকুর বিক্রি করার জন্য, তাছাড়া আর কিছুই না। যেমন সে যদি এই কুকুরটিকে তার কাছে রাখে তাহলে তাকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, এটার বিল আসবে, যার কারণে সে এটা তোমার কাছে দিতে চাচ্ছে। আর সে অলরেডি দুইটা কুকুর বিক্রি করে দিয়েছে, আর দুইটা রয়েছে। একটা যদি সে তোমার কাছে দিতে পারে তাহলে তো এটা তারই লাভ, তাই না? এই জন্য সে এমনটা করছে। কিন্তু এখানে সে তো মানতেই চাইছিল না। সে বারবার বলছিল এই কুকুরটা তার প্রয়োজন। কুকুরটিকে তার অনেক বেশি ভালো লেগেছে। অনেকবার বলার পরও জিন রাজি হয় না। জিন তাকে কুকুর দিতে না চাইলে সে এখান থেকে চলে যায়। আর বলে, তুমি মনে রেখো, আমি এই কুকুরটি নিতে চেয়েছিলাম, কুকুরটির বাবা তার কাছে নেই, আর মা তাকে একদমই পছন্দ করে না এই জন্য। আর সাথে সে এটাও বলে, তুমি বলেছিলে সবসময় আমার খেয়াল রাখবে, কিন্তু এখন সাধারণ একটি কুকুর নিয়েই তুমি আমার সাথে ঝামেলা করছো, আর সারা জীবন কিভাবে আমার খেয়াল রাখবে? জিন তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না। জিনকে সে বারবার কথা শোনায় যে, তুমি বলেছিলে আমাকে তুমি খেয়াল রাখবে, কিন্তু তুমি আমার খেয়াল রাখছো না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়। আমরা জিনকে দেখতে পাই যে কিনা সানলির দোকানে চলে যায় আর তাকে গিয়ে বলে যে, কি অবস্থা তোর? তখন সে বলে, তুই এত তাড়াতাড়ি বাসায় ফিরলি কিভাবে? তখন সে তাকে বলে, তোর কোন ডগিটা তার পছন্দ হয়েছিল? তখন সানলি বলে, তোকে ডগি দিয়ে সে টেস্ট করছে, তুই টেস্টে ফাঁসও হয়ে গিয়েছিস। এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তখন সে বলে, এইসব বাদ দিয়ে কোন ডগিটা তার পছন্দ ছিল তুই আমাকে বলে দে। তখন সে একটি ডগি দিয়ে দেয় আর বলে, এটাই মুয়ের পছন্দ ছিল। তখন সে বলে, আচ্ছা আমি ডগিটি নিয়ে যাচ্ছি, তুই ডগির টাকা আমার কাছ থেকে পরে নিয়ে নিস। তখন সে বলে, টাকাটা পরে পাওয়া যাবে। এদিকে সকালবেলায় আমরা মুকে দেখতে পাই তার অনেক বেশি মন খারাপ ছিল, যেহেতু সে ডগিটি কিনতে পারেনি। সানলি ডগিটি নিয়ে খেলা করছিল, তখন সে ডগিটির কাছে আসে। সানলি বলে, এই নাও, আজকে থেকে এটা তোমার ডগি। তখন সে বলে, না, এটা আমি নিতে পারবো না। তখন সে বলে, কেন নিতে পারবে না? তখন সে জানায় যে সে তো রাজি হয়নি। তখন সানলি বলে, নাও, এটা তোমার জন্য সে নিয়ে এসেছে নিজে থেকেই। সে রাজি হবে না কেন? তারপর সে এটা জিনের কাছে নিয়ে যায় আর বলে, দেখো ডগিটা অনেক সুন্দর, তাই না? ডগিটা আমার অনেক ভালো লেগেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডগি কিনে দেওয়ার জন্য। তুমি আমার ছোট ছোট শখগুলো পূরণ করছো, এটা আমার জন্য অনেক কিছু। আচ্ছা, আমাকে তো গ্যারেজেই থাকতে হবে, তাই না? কারণ এই ডগির দেখাশোনা করতে হবে। আমি যদি ডগির দেখাশোনা না করি তাহলে সে অসুস্থ
অসুস্থ হয়ে পড়বে। তাছাড়াও তার মা নেই। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডগিটি কিনে দেওয়ার জন্য।" তাদের এই কর্মকাণ্ড দেখে সবাই হাসছিল। মানে গ্যারেজে থাকা যারা কাজ করত তারা সবাই মিলেই হাসাহাসি করছিল। জিনও মনে মনে হাসছিল আর ভাবছিল এই মেয়েটি আস্ত পাগল। বাহিরে সে যখন খেলা করছিল তখন এখানে স্নেকি গার্ল চলে আসে। আর তাকে দেখে বলে যে, "কি করছো? এটা কি জিনের ডগি?" তখন সে বলে, "না, এটা আমার ডগি।" তখন সে বলে, "এটাও কি তোমার মতো টেম্পোরারি?" তখন সে বলে, "না, আমিও এখানে পার্মানেন্ট, ডগিও পার্মানেন্ট।" তারপর আমরা তাকে দেখতে পাই সে আইসক্রিম খাচ্ছিল বসে, বসে। তখন তাদের মধ্যে একজন সহকর্মী তাকে একটি অ্যাপেল এনে দেয়। সে অ্যাপেলটিতে আইস ভরিয়ে দেয় যাতে অ্যাপেলটি কিছুটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর ওই আপেলটি নিয়ে সে আবারও চলে আসে জিনের কাছে। আর তাকে দিয়ে বলে, "এটা নরম আপেল, এটা আমার পছন্দ না, তুমি এটা খেয়ে নাও।" আর স্নেকি গার্ল এইসব দেখে জেলাস ফিল করে।